নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। মায়াংতন্ত্রের গুণাগুণ অতি অবশ্যই আছে, যে কোনো সমস্যা থেকে মুক্তি। তাই মুক্তি পেতে গেলে, সে সমস্যার থেকে মুক্তি পেতে গেলে আপনাকে গ্রহের বলাবল বিচার করা প্রয়োজন আছে। বর্তমান কলিযুগে যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে গেলে বর্তমান গোচরকালীন এবং সেই জাত ব্যক্তির যদি জন্ম তারিখ থাকে তাহলে ভালো, নইলে হস্তরেখা দেখে বিচার করে নিতে হয়। তবে গিয়ে সমস্যা কোন জায়গায় হয়েছে, কোন গ্রহ দ্বারা ক্ষতি হয়েছে, বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি হয়েছে, বা বাস্তু দ্বারা ক্ষতি হয়েছে, সেটা বোঝা যায় যে কোন ক্ষেত্রে ক্ষতি হয়েছে। এই ক্ষতিটাকে যদি ধরা যায় যে কোনো কি কারণ থেকে ক্ষতি হয়েছে, তার উপর প্রতিকার করলে অতি অবশ্যই ফল লাভ হয়। তন্ত্র সাধনার দ্বারা বা কবচ তাবিজ দ্বারা যদি প্রতিকার করতে হয়, তাহলে দুটি গুণ লাগে। যে ব্যক্তি আপনাকে দেবেন সেই ব্যক্তির থাকতে হবে হাত যশ, এবং তার মধ্যে সাধনার ফল অর্থাৎ বাক সিদ্ধতা। বাক সিদ্ধের জন্য 8 আনা গুণ পাওয়া যায়, অর্থাৎ জপ করে ক্রিয়া করার। আর যজ্ঞাদি যে সাকল্য প্রয়োগে যজ্ঞে ক্রিয়া হয় তারাপীঠ মহাশ্মশানে, এর ফল হচ্ছে 8 আনা। এই 8 আনা 8 আনা মিলে 16 আনা ক্রিয়া হয়। ধারণ ছাড়া প্রতিকারের ক্ষেত্রে এই যে মন্ত্র উচ্চারণ হয় যজ্ঞেতে, এর ফল থাকে 8 আনা। আর যে হাত দিয়ে সাকল্য প্রয়োগে কাজ হয় তারও ফল থাকে 8 আনা। এটা ধারণ ছাড়া প্রতিকারের ক্ষেত্রে তার ছবি লাগবে, যে ব্যক্তি ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, আর নাম গোত্র। তাহলেই সেই ব্যক্তির কোনো ধারণ করার প্রয়োজন নেই। অকাল্ট সায়েন্স অর্থাৎ অদৃশ্য শক্তি দ্বারা তার সমস্যা থেকে তাকে বার করা সম্ভব। আজকের এপিসোড আমার থাকবে তৈলঙ্গ স্বামী, যেটা নিয়ে আপনাদের গ্লোব টিভি পর্দায় আমি অনুষ্ঠান করছি। তৈলঙ্গ স্বামী, শ্রীমৎ তৈলঙ্গ স্বামী তার জীবনের নানা ঘটনা বলি আপনাদেরকে তুলে ধরব। তাই তৈলঙ্গ স্বামী মহারাজ তিনি রামেশ্বর ধামে যে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, সেটি হলো একটি ব্রাহ্মণ সন্তান প্রাণ ত্যাগ করে। সেই রামেশ্বর ধামে পুণ্য মেলার প্রাঙ্গণে তৈলঙ্গ স্বামী তার কমণ্ডল থেকে জল ছিটিয়ে তার প্রাণ ফিরিয়ে আনেন। এরপর তৈলঙ্গ স্বামী ওখান থেকে অদৃশ্য হয়ে যান, কেউ তাকে দেখতে পান না। এই মতো অবস্থায় তৈলঙ্গ স্বামী বিভিন্ন পাহাড় পর্বত ঘুরে পৌঁছেন নেপালে। নেপালের অভয়ারণ্যে অর্থাৎ জঙ্গলে তিনি একটা বড় বৃক্ষের নিচে ধ্যানমগ্ন হলেন। তার আসন পেতে তিনি বসলেন এবং সেখানে ধ্যানমগ্ন হলেন। তৎকালীন সময়ে নেপালের এক রানা সেখানে বেরিয়েছিলেন। ঠিক সেই দিনই ব্যাঘ্র শিকার অর্থাৎ বাঘ শিকার করতে বেরিয়েছিলেন, সঙ্গে তার বন্ধু সঙ্গীদের নিয়ে। বাঘকে অনেক খোঁজাখুঁজির পর সেই রানা অবশেষে একটি বাঘকে পেলেন। এই বাঘকে পাওয়ার পর তার ওপর তিনি তার বন্দুক থেকে গুলি নিক্ষেপ করলেন, কিন্তু গুলিটি সে বাঘ তার লক্ষ্যভ্রষ্ট হওয়াতে তার বাঘের গায়ে লাগলো না। অর্থাৎ তার বাঘের গায়ে না, তার লক্ষ্য যে বাঘটি ছিল তার গায়ে লাগলো না সেই গুলিটি। যথাক্রমে বাঘটি পলায়ন করলো ওই স্থান থেকে, অর্থাৎ ছুটতে লাগলো। রানারও জেদ চেপে গেল, সে ঘোড়া নিয়ে তার পেছন পেছন ছুটতে আরম্ভ করলেন। তার বন্ধু সঙ্গীরা অপেক্ষাকৃত অনেক পেছনে রয়ে গেলেন। রানাকে অনুসরণ করে সে সঙ্গীরা সে এগোতে থাকলেন, অর্থাৎ বাঘ ছুটছে, তার পেছনে রানা ছুটছে, তার পেছনে রানার সঙ্গীরা ছুটছে। গভীর অরণ্যের ভেতর বাঘটি প্রবেশ করলো। রানা নির্দ্বিধায় সেই বাঘটিকে অনুসরণ করে এগিয়ে চলছেন এবং তিনি স্থির করে নেন এইবার যে গুলিটি করবেন সেটাতে লক্ষ্যভেদ হবেই হবে। অপ্রয়োজনীয় তিনি কোনো গুলি ব্যবহার করেননি ওই সময়। যদি পারিপার্শ্বিক কারুর যদি লেগে যেত, কোনো প্রাণীর হোক বা কারুর হোক, সেটা সমস্যা হতো, যার জন্য তিনি নিক্ষেপ করেননি। হঠাৎ করে
রানা দেখতে পান বাঘটা হুড়মুড়িয়ে এক বিরাটকায় মানুষ, এক স্বামীজির মতো দেখতে একজন মানুষের সামনে হুড়মুড়িয়ে পড়ল বাঘটি। সেই যোগী পুরুষকে রানা দূর থেকে দেখতে আরম্ভ করলো এবং তার ঘোড়া সেখানেই থামালো। দেখার সঙ্গে সঙ্গে দেখলেন বাঘটি তার কাছে প্রার্থনা করছে প্রাণ ভিক্ষার। এটা রানা বুঝতে পারলেন। সেই বিরাটকায় যোগীবরকে তিনি নেপালে আগে কোনোদিন দেখেননি। সেই যোগীবর সেই বাঘের মাথায় শরীরে আলতো করে হাত বুলাচ্ছেন। এই দৃশ্য দেখার পর রানা বিস্মিত হলেন। এরই মধ্যে রানার যারা বন্ধুরা সঙ্গী ছিলেন তারা রানার সঙ্গে এসে যুক্ত হলেন। হঠাৎ তৈলঙ্গ স্বামীর নজর পড়ে সে রানার দিকে। তাকে ডেকে নেন তিনি নিজের কাছে। ডেকে নেওয়ার পর রানাকে বললেন, তুমি বাঘ শিকার করতে বেরিয়েছ, বাঘকে তুমি ভয় পাচ্ছ? রানা তার উত্তরে বলে দিলে, আপনি অবলীলাক্রমে আপনি বাঘকে যেরকম ভাবে আদর করছেন, তার গায়ে হাত বোলাচ্ছেন, দেখে মনে হলো এটি আপনার পোষ্য। এক আশ্চর্য ঘটনা রানা সেদিন দেখলেন এবং স্বামীজির সামনে রানা এটাই ব্যক্ত করলেন। স্বামীজি হাসতে হাসতে তাকে বললেন একটাই কথা, তোমার মনের মধ্যে থেকে তুমি হিংসা ত্যাগ করো। যদি তোমার মনের মধ্যে থেকে তুমি হিংসা ত্যাগ করতে পারো তাহলে এই বাঘও তোমার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। এইটা শোনা মাত্র রানা ওখান থেকে প্রস্থান করলেন। যথারীতি এই ঘটনা ছড়িয়ে পড়ল নেপালের ওই অঞ্চলে। প্রচুর জনগণ অর্থাৎ জনতা এসে ওই জঙ্গলে ভিড় করতে লাগলো এবং তৈলঙ্গ স্বামী মহারাজের কাছ থেকে তাদের পরিত্রাণের জন্য, যার যেটা সমস্যা রয়েছে তার জন্য তিনি তার কাছে চাইলেন। কারোর অর্থ সমস্যা রয়েছে, কারোর বৈবাহিক সমস্যা রয়েছে, কারোর সম্পত্তিগত সমস্যা রয়েছে, কারোর শরীর স্বাস্থ্য সমস্যা রয়েছে। অতিরিক্ত জনসমাগমের জন্য তৈলঙ্গ স্বামী হঠাৎ ওই অঞ্চল থেকে বেরিয়ে পড়েন। বেরিয়ে তিনি তিব্বতে প্রবেশ করেন। তিব্বত থেকে পুনরায় তিনি যান মানস সরোবরে। মানস সরোবরে কিছুদিন কাটানোর পর শ্রীমৎ তৈলঙ্গ স্বামী যখন পুনরায় ফিরে আসেন, ধরিত্রীতে আসার চেষ্টা করেন, তিনি তখন উত্তরাখণ্ডের উপর দিয়ে যখন আসছেন, এই রকম সময় একটা দৃশ্যমান ঘটনা আপনাদেরকে বলি। পাহাড় পর্বত পেরিয়ে স্বামীজি যখন উত্তরাখণ্ডের অঞ্চল দিয়ে চলমান আছেন, অর্থাৎ উত্তরাখণ্ড হয়ে তিনি কাশী পৌঁছবেন, এরকমই ঠিক করেছিলেন। তো সেই অবস্থায় একটা স্থানে দেখেন বিরাট চিৎকার এবং কান্নার আওয়াজ আসছে। এক দরিদ্র মা তার পুত্র হারার শোক সে ভুলতে পারছে না। সন্তানটি তার একমাত্র সন্তান, নয়নের মণি, দরিদ্র হলো তার সন্তানের মা কাছে সবসময় সন্তান প্রিয়। সেখানে বড় লোক বা গরিব লোক কোনোটাই দেখা হয় না। কিন্তু এই বিধবার একটি মাত্র অবলম্বন, সে আজ তার দেহে প্রাণ নেই। আশেপাশের সঙ্গীরা চেষ্টা করছেন যে সবটিকে দাহ করার জন্য এবং অর্থ জোগাড়, কাষ্ঠ জোগাড় ইত্যাদি এগুলো করছেন তারা। এমন সময় ঠিক সেই স্থানে উপস্থিত হন
শ্রীমৎ তৈলঙ্গ স্বামী মহারাজ। তার ওই বিরাটকায় দেহ দেখে সেই সন্তানহারা মা চিন্তা করলেন ইনি স্বয়ং ভগবান, এনাকে ঈশ্বর পাঠিয়েছেন। সরি, এই মনে করে তার সেই প্রাণহীন দেহের, যে সন্তানের প্রাণহীন দেহ, সেই দেহটিকে রাখলেন তৈলঙ্গ স্বামীর পায়ে। সেই শিশুকে স্পর্শ করে স্বামীজি মহারাজ কিছু মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই শিশুর শরীরে প্রাণ এলো। নিজ সন্তানের সব দেহে প্রাণ ফিরে পাওয়ায় মায়ের আনন্দের আর সীমা ছিল না, এবং আশেপাশের লোকজন যারা সেই অলৌকিক ঘটনা দেখলো তারাও সেই ঘটনায় বিস্মিত হলো। স্বয়ং দেবাদিদেব মহাদেব ছাড়া এই কার্য কেউ করতে পারেন না, কিন্তু একজন মনুষ্য যোগী পুরুষ এটা করতে পারেন। তার যোগ বলের ক্ষমতা এতখানি বেশি। তারা তখন সেই সন্তানকে নিয়ে আনন্দে থাকতে থাকতে হঠাৎ যখন মনে পড়লো সেই যোগী পুরুষের, তখন তাকে আর দেখা গেল না। অদৃশ্য হলেন শ্রীমৎ তৈলঙ্গ স্বামী। কোন গুহার কোন অঞ্চল দিয়ে তিনি বেরিয়ে গেলেন, কেউ দেখতে পাননি। এই হলেন তৈলঙ্গ স্বামী। তার কাহিনী এবং তার জীবনী বর্ণনা যে আপনাদের গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি, এরকম সাধক ভারতবর্ষের অদ্বিতীয়। ওভারঅল 280 বছর তিনি বেঁচে ছিলেন তৈলঙ্গ স্বামী। এটা সাধারণ কথা নয়, 280 বছর। এবং আপনাদেরকে তার জীবন কাহিনীর সঙ্গে সঙ্গে যে তার কেন তিনি এত মহৎ বড় যোগী পুরুষ হলেন, তার দুটো ঘটনা যেটা বললাম, একটা পশুকে সে হাত বোলাচ্ছে, সেই ক্ষিপ্ত বাঘ, পশু মানে সে বাঘ, যে মানুষ যাকে দেখলে ভয় পায়, তিনি তার গায়ে হাত বোলাচ্ছেন, সে তার পোষ্যের মতো হয়ে গেল তাকে দেখা মাত্র। আর দুটো মৃত সন্তানকে জীবিত করলেন। এই হচ্ছে সিদ্ধ পুরুষ যাকে বলা হয়। এই ভারতবর্ষের সাধক তৈলঙ্গ স্বামী মহারাজের আরো কিছু কিছু ঘটনা, সমস্ত কিছুই আপনাদেরকে বলবো। এর পরের ঘটনাটা আরেকটু ইন্টারেস্টিং। শ্রীমৎ তৈলঙ্গ স্বামীর সাথে আরেকজন, অর্থাৎ আরেকজন সাধকের একটু সাধনায় যুদ্ধ হবে, কিন্তু সে সাধক যিনি পরাজিত হবেন তৈলঙ্গ স্বামীর কাছে, তিনি তৈলঙ্গ স্বামীর কাছে হার স্বীকার করে নেবেন অবলীলায়, এবং তার নাম প্রচার করবেন, অর্থাৎ তৈলঙ্গ স্বামীর নাম প্রচার করবেন। এই হবে বর্তমান সাধক। সাধকগণ কোনোদিন কারুর পরনিন্দা পরচর্চা করেন না। আর এই সাধনার, এই যে সাধকের, ভারতবর্ষের সাধকের কথা আপনাদেরকে গ্লোব টিভির পর্দায় বলছি, সুতরাং সেখানে আমার কাছে তন্ত্রটা একটা সাধনা। তন্ত্রটা আমার পেশা নয়, লোক ঠকানোটা আমার পেশা নয়, তন্ত্রটা আমার কাছে সাধনা। যার জন্য মানুষকে আগে সমস্যার সমাধান করি, তারপর কাজের জন্য যে মূল্য হয় সেটা নেই। অতি অবশ্যই সরি, জ্যোতিষটা আমার পেশা, এটা আমার প্রফেশন, তার থেকে ফিস ধার্য করি। সুতরাং এই যে হঠযোগ, এমন কি মন্ত্র আছে যে মন্ত্রে হঠযোগে সুপ্রিম এনার্জিকে টেনে নেওয়া যায়। এই হঠযোগে সুপ্রিম এনার্জি যে কোনো অবস্থা থেকে তার শরীর থেকে তার আয়ুকে তুলে নেওয়া যায়। হয়তো তৈলঙ্গ স্বামী এরকম কোন শয়তানের শরীর থেকে তার আয়ুকে, তার ঊর্জা শক্তিকে তুলে নিয়েছিলেন এবং বিলিয়ে দিলেন এই বালকের দেহে। এই যে তুলে নেওয়া এবং বিতরণ করার এই যে হঠযোগ শক্তি মহা শক্তিশালী হতে হয়, তবেই এটা ফল পাওয়া যায়। জয় মা তারা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? কোথা থেকে? দুর্গানগর থেকে। কি নাম মা?
পল্লবী কুন্ডু। পল্লবী কুন্ডু মেয়ের নাম, আর আপনার নাম? আমার নাম অর্পিতা কুন্ডু। অর্পিতা। আচ্ছা অর্পিতা, পল্লবীর জন্ম তারিখ বলুন শুনি। 2005 মার্চ। 2005 19 মার্চ, তাই তো? 23 মার্চ। আচ্ছা 23 মার্চ 2005। তাহলে 2025 হলে 20 বছর হবে, এখন 24, তার মানে 19 বছর বয়স, তাই তো? হ্যাঁ, বিকেল 4:18। বিকেল 4:18। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে দেখছেন প্রথম দিন? হ্যাঁ, দেখছি স্যার। মানে আজকে প্রথম দিন তো? আচ্ছা, প্রথম দিন দেখছে, খুব ভালো কথা। টিভি ঘোরাতে ঘোরাতে পেলেন, তাই তো? হ্যাঁ। প্রতিদিন শুনুন, প্রতিদিন আপনার সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার 1 যে সিরিয়াল চলে টিভিতে, সেইটার পরই গ্লোব টিভি ঘোরাবেন এবং আমার লাইভ অনুষ্ঠান থাকবে আপনাদের জন্য, কেমন? প্রতিদিন সন্ধ্যা 5:55 সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার 1 শেষ হওয়ার পরই গ্লোব টিভি ঘোরাবেন এবং আমার অনুষ্ঠান দেখতে পাবেন আচার্য পলাশে। তা বুধবার কি জন্মবার মেয়ের? বুধবার জন্মবার। এবার প্রশ্ন করুন, কি আপনার প্রশ্ন? বিকম ফার্স্ট ইয়ার পড়ছে, তাই তো? অনার্স নিয়েছে? পাশে পড়ছে। আচ্ছা, এখন ওকে কি আপনি জানতে চাইলেন, পড়াশোনা কিরকম হবে, মানে পাশ করবে কিনা? আচ্ছা, প্রথমেই বলি মা, আপনার কি মনে হয় পাস কোর্সে পড়ে কি জীবনে হায়ার স্টাডি সেরকম ভাবে হয় কি? খুব রেয়ার, তাই না? তাই তো? বিকম অনার্স হলে অপেক্ষাকৃত মেরিট হয়, সেক্ষেত্রে মেরিটটা একটু কম যেহেতু পাশে ভর্তি হলো। মেয়ের কি ইচ্ছে রয়েছে কোনো প্রফেশনাল দিকে যাওয়ার? আগে সেটা আমাকে বলুন। কি প্রফেশনাল, কি দিকে যাওয়ার ইচ্ছে হয়েছে? কম্পিউটার করে চাকরি নিয়ে পড়বে, তাই তো? তাহলে এখানে আমি প্রথমে বলি, আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন সিংহ রাশি, জানেন আপনি এটা? সিংহ লগ্ন সিংহ রাশি, গুড। মেয়ে তো অপেক্ষাকৃত একটু দেখতে সুন্দর, তাই না? মাথাও তো গরম, খুব জেদি, তাই তো? এখন ওর প্রশ্ন হচ্ছে হায়ার স্টাডির ব্যাপারটা। আমি প্রথমে আসি, এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি দ্বিতীয় ভাবে কি বক্রী রয়েছে, পঞ্চমপতি তুলা মানে সিংহ লগ্ন এবং সিংহ রাশির সাপেক্ষে। সেই বৃহস্পতি গ্রহটি বক্রী অবস্থায় দ্বিতীয় ভাবে থাকার জন্য এবং সেই সিংহের ওপর কোনো গ্রহের দৃষ্টি না থাকার জন্য হায়ার স্টাডি হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেখানে দুটি গ্রহ চন্দ্র গ্রহকে পীড়িত করছে। একটি হলো কি রাহু, সেই রাহু ভাগ্যস্থানে অবস্থান করছে জন্মছক অনুযায়ী, আর একটা হচ্ছে শনি, সে জন্মছক অনুযায়ী একাদশে অবস্থান করছে। সেই জন্য শনি এবং রাহু ভাগ্যস্থানে অবস্থান করাতে উচ্চ শিক্ষায় প্রাপ্তিতে বাধা যখন হবে তখন প্রচুর পরিমাণে হতাশা সৃষ্টি হবে মনের মধ্যে, সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হবে। 2006 বর্তমান হচ্ছে 2022 থেকে 2025 ওর যে দশা যাচ্ছে, সেই দশা হচ্ছে শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা। এই শুক্রের মহাদশা এবং বুধের অন্তর্দশায় মেয়ের কিন্তু পড়াশোনার জায়গায় মধ্যম প্রকার ফল পাবে, কোনো অসুবিধে নেই মা। শুক্র ওর জন্মছক অনুযায়ী তুঙ্গি আছে এবং বুধ ওখানে বক্রী অবস্থায় রয়েছে, সঙ্গে রবিযুক্ত অবস্থায়, সেটা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে বৃহস্পতি দৃষ্ট, ফলে অষ্টম ভাবটা পীড়িত হলো। মেয়ের ওপর একটা বান চালানোর কাজ হবে, এই কাজটা হবে 2024 সাল থেকে, অর্থাৎ 2024 এপ্রিলের পর থেকে মেয়ের খারাপ সময় শুরু হবে। 2024 এপ্রিল মাসের পর থেকে মেয়ের খারাপ সময় শুরু হবে। এখন অবধি ঠিক সময়, এই খারাপটা যত দিন যাবে বাড়বে। মেয়ের কি জানে যে তুমি জ্যোতিষীকে ফোন করেছো না নিজে চিন্তা করছো? আচ্ছা, এবার মা আমাকে একটা কথা বলো শুধু, মেয়ে তো কলেজে পড়ছে, মেয়ে কি প্রেম করেছে? দেখোনি।
একটু চেষ্টা করো এটা। কেমন? এমনিতে মেয়ে ভালো, কিন্তু ওর দুটো ডিস্টার্ব হয়েছে মা। অষ্টম ভাবে দারিদ্র যোগ হলে, অষ্টম ভাবে যে কোনো মেয়ের বর্তমান যা সময় যাচ্ছে দারিদ্র যোগ হলে, তাহলে কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায়। অষ্টম ভাবে এবং দ্বাদশ ভাবে যদি দারিদ্র যোগ সৃষ্টি হয়, তাহলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি করে হয়, যেটা তোমার মেয়ের ক্ষেত্রে দারিদ্র যোগ রয়েছে অষ্টম ভাবে। এই হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, কেউ ওপর জাদুটোনা বা তন্ত্রক্রিয়া করতে পারে। ওর খারাপ সময় কিন্তু এপ্রিল 2024 থেকে শুরু, অর্থাৎ শুরু হলো। জাস্ট ফোন করলে আমাকে, ওর খারাপ সময় শুরু হলো, মানে এই হচ্ছে স্টার্টিং। এবার যত দিন যাবে আস্তে আস্তে বাড়বে। আমার কথাটা মিলিয়ে নিও। মেয়েকে এখানে গ্রহগত একটু সংস্কারের দরকার আছে মা। মেয়ে এমনি খুব ভালো মেয়ে। এই মেয়ে কমার্স নিয়ে পড়ছে, সব দিক থেকে ঠিক আছে। কিন্তু চাকরি পুলিশের দিকে গেলে ভালো হবে। আরো অনেক কিছু জানার আছে। হরোস্কোপ থেকে অনেক কিছু ভবিষ্যৎ আমি গণনা করতে পারি, ভবিষ্যতেও কি হবে সেটাও গণনা করতে পারি। কিন্তু ডিস্টারবেন্সটা যখন থাকবে, মনে করবে নদীর স্রোতের প্রবাহ এইভাবে যাচ্ছে, তুমি এটা বাধা দিলে, তাহলে স্রোতটা এদিকে ঘুরে গেল। তাহলে ওই ঘোরা আর না ঘোরার মধ্যে পার্থক্যের জায়গাটাই থাকে ভবিষ্যতে। এবার এই ভবিষ্যতে মার্গ হচ্ছে দুটো দিকে যাচ্ছে মেয়ের। এবার তুমি চিন্তা করবে যে তোমার মেয়ের কোন জিনিসটা তুমি পছন্দ করবে। মেয়ে জীবনে দাঁড়াক, সুখে সংসার করুক সেটা, না অন্য কারুর সাথে চলে যাক, কোন রকম ভাবে ক্ষতি হোক সেটা। বাকিটা ইচ্ছে তোমার মা। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি এবং হাসি মুখে প্রত্যেকটা ব্যক্তিকে সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই যে মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না, প্রতি অমাবস্যার না, এই অমাবস্যাতেও আমাকে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। এবং যে সমস্ত চেম্বারগুলোতে আমি বসি অমাবস্যার আগে, যেগুলো পাবেন আপনারা গড়িয়াহাট, কৃষ্ণনগর, মেচেদা, ব্যারাকপুর, হাওড়া, শেওড়াপুলি, শ্যামবাজার এবং বর্ধমান, প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকৃত হন। তার কারণ আমি মানুষকে সমস্যার সমাধানটা আগে করি। আমার কাছে লোক ঠকানোর ব্যাপারটা নেই। বারবার একটাই কথা বলেছি, জ্যোতিষটা আমার পেশা, তন্ত্রটা আমার কাছে সাধনা। আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করি যাতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। ভারতবর্ষের সাধকদের এই যে তৈলঙ্গ স্বামী যে এপিসোড আমি গ্লোব টিভির পর্দায় শুরু করেছি, আমি চেষ্টা করব আমার যতই চেম্বারে প্রেসারের মধ্যেও আপনাদেরকে অনুষ্ঠান দেওয়ার এবং শোনানোর সম্বন্ধে। যতদিন আমি গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 অনুষ্ঠান আমার থাকবে। দিদি নাম্বার 1 এবং সাধক রামপ্রসাদের সিরিয়াল শেষ হবে, সরাসরি গ্লোব টিভি খুলবেন এবং আচার্য পলাশ আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হবে। মাত্র একটি বা দুটি কল নেব এবং প্রত্যেকটা ব্যক্তি যারা যারা ফোন করবেন আমি হেল্প করার চেষ্টা করব প্রত্যেকটা ব্যক্তিকে। সেটা ফ্রি কনসালটেন্সি। এবং সাধকদের সম্বন্ধে আপনাদেরকে বলবো, আপনারা জানুন যে সাধকরা কত কষ্ট করে সাধনা করেছেন। সেই সাধনার শুরুটা কষ্ট থাকে, কিন্তু মনের মধ্যে অগাধ বিশ্বাস থাকলে তবেই সমস্যা মুক্ত হওয়া যায়। আর এই বিশ্বাস নিয়ে যদি কেউ আমার কাছে আসে, সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। কারণ আমি মনে করি 1 নম্বর হওয়াটা যতখানি কঠিন, তার থেকেও কঠিন 1 নম্বরটাকে ধরে রাখা। সুতরাং আমি যদি 1 নম্বর হতে হয় আমাকে, তাহলে আপনার সেই বিশ্বাসটা ধরে রাখি এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান। আমি কাউকে প্রতারিত করি না। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকলো 9836955394 এবং 9836396305। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। আর এই মেটাল ট্যাবলেট ধারণের সঙ্গে সঙ্গে রোগ ব্যাধি থেকে মুক্তি, যে কোনো রকম জাদুটোনা, যে কোনো রকম ক্রিয়া হোক, তার থেকে আপনারা সমস্যা থেকে মুক্তি হবেন। এটা হবেই হবে, না বলে কিছু হয় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠান নিয়ে এবং স্বামী তৈলঙ্গ স্বামী সম্বন্ধে আবার আপনাদের বলবো। সন্ধ্যা 5:55 গ্লোব টিভির অনুষ্ঠান দেখবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।